হিমাচল প্রদেশের কুলু জেলার মানালি। বিয়াস নদীর তীরে ৬৭০০ ফুট উচ্চতায় গড়ে ওঠা এই শৈল শহরের সৌন্দর্য মুগ্ধ করার মতো, দেখার মতো, অবর্ণনীয়। বিয়াস নদীর মতোই পার্বতী নদী, চন্দ্র নদী, মানালসু নদী ও জোবরা নদী এই ভ্রমণে আপনার সারাক্ষণের সঙ্গী হয়ে থাকবে। কি তাদের রূপ, কি তাদের তেজ, কি তাদের গতি। এই নদীগুলিকে কেন্দ্র করেই বিভিন্ন উপত্যকার মাঝে গড়ে উঠেছে দেওদার, পাইন আর আপেল বাগান দিয়ে ঘেরা অপূর্ব সব ছবির মতো গ্রাম ও শহর। আর দূরে দাঁড়িয়ে আছে বরফে ঢাকা পীর পাঞ্জাল, ধলাধার ও রোথাংয়ের মতো নানান পর্বত শ্রেণী। পুরাণ অনুযায়ী মহাপ্রলয়ের পর ঋষি মনু পুনরায় মনুষ্য জীবন সৃষ্টির প্রক্রিয়া এইখান থেকেই শুরু করেছিলেন। সেই ঋষি মনুর বাসস্থান বা মনু আলয় থেকেই এই স্থানের নাম হয় মানালি। আজ আপনাদের সিমলা থেকে নিয়ে যাচ্ছি কাসল, এরপর পবিত্র মণিকরণ হয়ে আপনাদেরকে নিয়ে যাব পবিত্র বিজলি মহাদেব মন্দিরে। প্রতি ১২ বছরে বজ্রপাতের ফলে এখানের মাখনের তৈরি শিবলিঙ্গটি খণ্ডিত হয়ে যায়। কেন এমন হয় আর কি করা হয় তারপর তাও জানাবো। এরপর মানালির চারপাশ ঘুরিয়ে নিয়ে যাব সোলাং ও অটল টানেল হয়ে বরফের দেশে শিশুতে। এর সাথে থাকছে হামতা পাসের ইগলু। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো মানালি ভ্রমণের হোটেল, যাতায়াত, খরচ ও ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। হিমাচল ভ্রমণের আজকে তৃতীয় দিন। আমি এখন সিমলায় আছি। আজকে সিমলাকে ছেড়ে দিচ্ছি। কি অপূর্ব জায়গাটা। আমার মনে হয় কি যে প্রথম দিন যখন টয় ট্রেনে করে আমি সিমলায় এসেছিলাম, তারপরে যাত্রা ভ্রমণ শুরু করেছি, সে তো দুপুর হয়ে গেছে, দুপুর 2টো থেকে। তারপরে কালকের দিনটাই ঘুরেছি, তা 1.5 দিনের মতন সময় পেয়েছি। আমার মনে হয় সিমলায় 3টে দিন হলে ভালো হয়। অনেক কিছু অধরা থেকে গেল, আবার হয়তো কখনো আসবো, সে সময় সেগুলো হয়তো দেখতে পাবো। আচ্ছা, আজকে সিমলাকে ছেড়ে চলে যাচ্ছি কাসল। ওই মানালি যাওয়ার যে পথ, সে পথেই যাব। ভুন্তারের পর রাস্তা ডান দিকে একটা চলে যায় মণিকরণ কাসলের দিকে, আর একটা মানালির দিকে। হিমাচল ভ্রমণের প্রথম 2টি দিন আমি ছিলাম হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলায়। আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি কাসলের উদ্দেশ্যে। রাস্তা অনেক, প্রায় 216 কিলোমিটার। পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। মানালি যাওয়ার রাস্তায় আমরা ধরব, তবে ভুন্তারের পর পেকে যাব ডান দিকে। কাসল থেকে পবিত্র মণিকরণও খুবই কাছে, মাত্র 4 কিলোমিটার। কম খরচে বাসে করেও সিমলা ও মানালি থেকে মণিকরণ আপনারা পৌঁছাতে পারেন। সরাসরি বাস না পেলে কুলু বা ভুন্তারে একটি বাসে চলে আসুন, তারপর অন্য বাসে চলে আসুন কাসল হয়ে মণিকরণে। 1 ঘন্টা অন্তর বাসের সুবিধা আপনারা পেয়ে যাবেন। আজ আমরা কাসল যাওয়ার পথে বেশ কয়েকটি সুন্দর দ্রষ্টব্যও দেখে নেব। সবার প্রথমে যাচ্ছি অপূর্ব তারা দেবীর মন্দির দেখতে। সিমলা থেকে দূরত্ব মাত্র 18 কিলোমিটার। 10ম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন এই তারা দেবী। অপূর্ব এই মন্দির সিমলা ভ্রমণে অবশ্যই আপনারা রাখবেন। এই মন্দির দর্শনের জন্য আমাদের অতিরিক্ত 1500 টাকা খরচ হবে। হিমাচল ভ্রমণে আমাদের গাড়ি ও হোটেল আমরা বুকিং করেছিলাম ট্যুর পিকার্স থেকে। এনাদের সাথে হিমাচল ভ্রমণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারাও ভালো করে সমস্ত তথ্য জেনে বুকিং করতে পারেন। না হলে সিমলা কালীবাড়ি এবং মলের কাছে বেশ কয়েকটি ট্যুর অপারেটরের অফিস আপনারা পেয়ে যাবেন, এবং হোটেল থেকেও ভ্রমণের বিভিন্ন দিকের গাড়ি আপনারা বুকিং করতে পারেন। তারা দেবীর মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরে যাওয়ার রাস্তা খুবই অপূর্ব। দেবীর নামেই এই পাহাড়টির নামকরণও করা হয়েছে। পাহাড়ের উচ্চতা 7200 ফুট, অর্থাৎ সিমলার থেকেও বেশি। 1766 সালে রাজা ভূপেন্দ্র সেন স্বপ্নাদেশ লাভের পর দেবীর একটি কাঠের মূর্তি নির্মাণ করেন। এর কিছুদিন পর রাজা বলবীর সেন
আবার স্বপ্নাদেশ পান আর তিনি সুন্দর করে মন্দির ও অষ্টধাতুর মূর্তি নির্মাণ করেন পাহাড়ের চূড়ায়। হিমাচলের কাঠ কুনি স্থাপত্যশৈলীর দারুণ নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে সুন্দরনগরের দিকে যাচ্ছি। তো সুন্দরনগর ধরুন 111-12 কিলোমিটার, এখনো ঘন্টা 3-4 তো সময় লাগবেই লাগবে। আজকে এই প্রকৃতি, এই রাস্তার জার্নিটাই হচ্ছে মেন। সুন্দরনগর দেখবো, তারপরে পান্ডো ড্যাম দেখবো। সুন্দরনগর, পান্ডো ড্যাম, ভুন্তার, তারপরে পার্বতী ভ্যালি হয়ে আজকে কাসল চলে যাব। কাসল থেকে আর 3-4 কিলোমিটার গেলেই হচ্ছে মণিকরণ। মণিকরণ থেকে আরো কিছুটা আগে গেলে ক্ষীরগঙ্গার যে ট্রেক হয়, সেই ট্রেকের রাস্তাটা পড়ে। সেই ট্রেক করতে হলে আপনাদেরকে হাতে আরো 3টে দিন রাখতেই হবে, নাহলে তো ট্রেক করা যাবে না। এখন জঙ্গল পুরো চারদিকে সবুজ হয়ে গেছে। সুন্দরনগর যাওয়ার পথে আমাদের একটি সুন্দর নদীর সাথে দেখা হবে, যার নাম সুতলেজ নদী। বিলাসপুরের ভাকরা ড্যামে এই নদীর জলকে কাজে লাগানো হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা আর রাজস্থান, এই 3 রাজ্যের চাষাবাদে এই নদীর ভূমিকা অনস্বীকার্য। আর সেই জলাধারের নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় শিখ গুরু গোবিন্দ সিংজির নামে। রাক্ষসতাল আর মানসরোবর এই দুটি লেক পাশাপাশি অবস্থিত। রাক্ষসতাল থেকেই এই সুতলেজ নদীর সৃষ্টি হয়েছে। তিব্বত, হিমাচল, পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাব এই জায়গাগুলি দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। দৈর্ঘ্য 1450 কিলোমিটার। এই নদীরই প্রাচীন নাম শতদ্রু। ঋষি বশিষ্ঠ তার পুত্রের মৃত্যুর পর দারুণ রেগে যান। শোকে জর্জরিত হয়ে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে ঝাঁপ দিলেন নদীতে। নদী দেখল এ তো ভারী বিপদ, এ তো আমাকেই শুকিয়ে দেবে, তাই পালিয়ে যাও। শতদিকে শাখা বিস্তার করে নদী পালিয়ে গেল। সেই থেকেই নদীর নাম হলো শতদ্রু। সুন্দরনগর লেক মান্ডি জেলায় পড়ে। বিয়াস নদীর জল থেকেই এই লেক তৈরি করা হয়েছে। উচ্চতা 1174 মিটার। এইখানে এশিয়ার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পেরও নির্মাণ করা হয়েছে, যার নাম বিয়াস সুতলেজ জলবিদ্যুৎ প্রকল্প। সুন্দরনগর লেক থেকে পান্ডো লেকের দূরত্ব মাত্র 39 কিলোমিটার। 1977 সালে এই পান্ডো বাঁধের নির্মাণ করা হয়। মুখ্য উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা। 990 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপাদন করা হয়। এই ড্যামের উচ্চতা 249 ফুট আর এর দৈর্ঘ্য 837 ফুট। পান্না সবুজ রঙের জল এই লেকের অন্যতম আকর্ষণ। কাসলে এই হোটেলটায় আছে। এই দেখুন রুম, বিছানায় 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে। হ্যাঁ, 3 জন। ওইখানে জামা কাপড় রাখার একটা জায়গা আছে। পাখা তো লাগবে না, খুব গরমে লাগতেও পারে। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় ওয়াশরুম। এরকম মানে বড় ওয়াশরুম কম হোটেলেই আমি থেকেছি। গিজার খুব ভালো কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা আয়না আছে, এখানে একটা আয়না আছে। এই দিক দিয়ে আপনি অন্য যে হোটেলগুলো আছে তার ভিউ দেখতে পাবেন। এই যে এই রাস্তাটা দিয়েই এলাম। বসার জন্য সোফা, 2টো সাবান, একটা টাওয়েল। আর এই জায়গাটা বড় সুন্দর। এই নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে বসার জায়গা আছে। আর ওই দিনের বেলায় ভালো বোঝা যাবে। এই সামনেই নদী, এই যে নদী, এইখানটায় হচ্ছে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন। তারপরেই হচ্ছে এই নদী। বেশ বড় এই জায়গাটাও, বসার জন্য এই জায়গাটাও বেশ বড়। রুমটা খুব পছন্দ হয়েছে আমার। এই যে হোটেলটা আছে নাম হচ্ছে রিভার গার্ডেন কাসল। এখানে আমাদের রেট আমি বলে দিচ্ছি। মানে এখানে রেট হচ্ছে কি, এখন সিজন অতটা নয়, এখন অফ সিজন, এখন মার্চ মাসের এটা শেষের দিক। এখন খরচ হচ্ছে 3 থেকে 3,500 টাকা।
আর যদি এটা সিজন হয়ে যায়, মানে আর কটা দিন পর গরমের ছুটি, পুজোর ছুটি, নববর্ষ, ওই সময়গুলো এর রেট অনেক বেশি হয়ে যাবে, প্রায় ডবল হয়ে যাবে, 5,000-এর উপরে এক এক দিন হয়ে যাবে। তা এনাদের নিচে আরও রুম আছে, সেই রুমগুলোর রেট আর একটু কম। আপনাদেরকে আমি যোগাযোগ নাম্বার দেবো, আপনারা সব কিছু ভালোভাবে জেনে গুগলে রিভিউ চেক করে, দরকার পড়লে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে রিভিউ চেক করে তারপর বুকিং করবেন। আর এইখানে সব বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, গল্প করার ব্যবস্থা আছে। আর এই সামনেই হচ্ছে পার্বতী নদী। ওইখানে একটা গাছ বুরান্স হয়ে আছে, মানে রডোডেনড্রন। কি ভালো লাগছে। আর ওই পার্বতী নদীকে ঘিরেই হচ্ছে পার্বতী ভ্যালি। ছবি তুলতে পারি? হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন এসছেন? আমরা কালকে এখানে ছিলাম। আচ্ছা, এখানে ছিলেন? হ্যাঁ, এখানে মানে ফ্রি কস্টে থাকা। ও, এখানে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আধার কার্ড দেখিয়ে। আধার কার্ড দেখে। ঠান্ডা তো প্রচুর। হ্যাঁ। গিজার আছে? আরে ছবি তুলি। কোথায় থাকেন? আমার হাওড়াতে হয়। হাওড়ায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ছবি তুলি। কি নাম আপনার? আমার নাম সুভাশিস মাঝি। সুভাশিস মাঝি। মাঝি। আমাদের পরিবারের এক সদস্যের সাথে দেখা হলো, কি ভালো লাগলো। আচ্ছা, গুরুদ্বারা সাহিব মণিকরণ আমরা এসে গেছি। হ্যাঁ, যে কথাটা আপনাদের বলছিলাম, যে এই পার্বতী নদীকে ঘিরেই সৃষ্টি হয়েছে পার্বতী ভ্যালির। তার দুদিকে নদীর দুধারে যে ভ্যালি, সেটাই হচ্ছে পার্বতী ভ্যালি। এখন আমাদের শিখ ধর্ম অবলম্বী মানুষ যারা আছে তাদের কাছেও যেমন গুরুত্বপূর্ণ একটি জায়গা, ঠিক তেমনি যারা হিন্দু ধর্ম অবলম্বী মানুষ আছে তাদের কাছেও একটি গুরুত্বপূর্ণ জায়গা। মনে করা হয় যে ঋষি মনু, তিনি এইখান থেকে মনুষ্য জন্ম সৃষ্টির যে পুনঃপ্রক্রিয়া, সেটা তিনি এইখান থেকেই সৃষ্টি করেছিলেন। আমরা সবাই ঋষি মনুরই অংশ, তাই জন্য মনুষ্য, মনুর অংশ থেকে মনুষ্য। আরেকটা জিনিস কি, শুধুমাত্র যে গুরুদ্বারা আছে তা নয়, শ্রীকৃষ্ণ, শ্রীরাম এবং শ্রী বিষ্ণুরও মন্দির এখানে আছে। একটি তপ্তকুণ্ড এখানে আছে, যেখানে স্নান করা যায়, রান্না করা যায়। এই নিয়ে একটা প্রাচীন পুরাণও জড়িত আছে। হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী ভগবান শিব ও মা পার্বতী একবার পার্বতী উপত্যকায় বিচরণ করার সময় মায়ের একটি কানের দুল বা কানের মণি এখানে পড়ে যায়। এরপর সর্পরাজ শেষনাগ তা নিয়ে মর্তে লুকিয়ে যান। মহাদেব শুরু করেন তাণ্ডব নৃত্য। ভয়ে শেষমেশ শেষনাগ এখানে জলের মধ্যে দিয়ে সেটি ছুঁড়ে দেন। আর সেই কানের দুল বা কানের মণি থেকেই এই স্থানের নাম হয় মণিকরণ। আবার শিখ ধর্ম অবলম্বী মানুষের বিশ্বাস, শ্রদ্ধেয় গুরু নানকজি তার শিষ্যদের সাথে এখানে আসেন। ক্ষুধার্ত শিষ্যরা আশেপাশের গ্রাম থেকে আটা জোগাড় করতে সক্ষম হলেও এখানে কিন্তু আগুনের সন্ধান পাওয়া যায়নি। গুরুজির আদেশে ভগবানের কাছে প্রার্থনা করায় পাথর সরিয়ে গরম জলের কুণ্ডের সন্ধান মেলে। আর সেই গরম জলে কাঁচা আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলিকে ডুবিয়ে দিলে সেগুলি খাওয়ার রুটি হয়ে ভেসে ওঠে। সেই গরম জলের কুণ্ড এখনো এখানে আছে। আর সেই কুণ্ডের জল এবং উত্তাপ ব্যবহার করে এখানে রান্না করা হয়। তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে লঙ্গর এবং চায়ের পরিষেবা দেওয়া হয়, যার স্বাদও খুব ভালো।
আমরা বেরিয়ে পড়েছি, আমাদের মণিকরণ দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মানালির উদ্দেশ্যে। তবে মানালি যাওয়ার আগে আমরা একটা ট্রেকিং করব ছোট্ট, আর অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো 8000 ফুট উচ্চতা থেকে। এখান থেকে যদি সরাসরি মানালি যাই, তার দূরত্ব ওই 80 কিলোমিটারের মতো, খুব বেশি দূরত্ব নয়। ওই সরাসরি যদি যাই তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টায় পৌঁছে যাব। আর এখন আমরা সরাসরি তো মানালি যাব না, আমরা বিজলি মহাদেব মন্দিরে যাচ্ছি, যার দূরত্ব এখান থেকে 34 কিলোমিটার। 34 কিলোমিটার যেতে ঘন্টা 1.5 সময় লাগবে। রাস্তা কিছু কিছু একটু অফ রোড আছে। সব আপেল গাছ এগুলো। আমি সেইবারে আরো 15-20 দিন আগে এসেছিলাম বলে আপেল গাছে পুরো শুকনো আপেল গাছ ছিল, শুধু ডাল। আর এখন ফুল এসে গেছে। আমরা বিজলি মহাদেবে চলে এসেছি। তা এইবার আমাদের ট্রেকিং শুরু হবে। এখানে না একটা পার্কিং আছে, যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে হচ্ছে 50 টাকা, বড় গাড়ি হলে 100 টাকা। এই যে 8টা থেকে 8টা খুলে রাখে। আবার রাত্রিরেও আপনি গাড়ি রেখে দিতে পারেন, রাত্রের জন্য 200 টাকা, রাত 8টা থেকে 8টা। আর পার্কিংটা হচ্ছে 4 ঘন্টার জন্য, ও আর মাপবে না। আর এখানে এই জল আছে, অবশ্যই একটা জলের বোতল নেবেন। ওপরে কিন্তু জল পাবেন না, একদম উপরে পাবেন। এখানে লাঠি আছে, লাঠি নিয়ে নেবেন। এই মামি, লাঠি কত করে? লাঠি 30 টাকা। পাতা এসে গেছে। আপেল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ও বাবা, রোড ছিল, এই যে রোড। তা বললো যে এখান থেকে চলে যান, শর্টকাটে যাওয়া যাবে। আমি তো এই আপেল বাগান দেখার লোক সামলাতে পারলাম না। আমাদের বিজলি মহাদেবের ট্রেক শুরু হলো। দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। সাধারণ মানুষের ট্রেকিং করতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর যাদের হাঁটা চলা করা অভ্যাস আছে তারা 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাবেন। যাদের হাঁটা চলায় অসুবিধা আছে তারা ভালো করে ভাবনা চিন্তা করে তারপর এই ট্রেক শুরু করবেন। দূরত্ব খুব বেশি না হলেও চড়াই কিন্তু বেশ ভালো। তবে রাস্তায় বিশ্রাম, জল ও খাবারের কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে। চানসারি গ্রাম থেকে এই ট্রেকিং শুরু করা হয়। এই পুরো এলাকা থেকে পীর পাঞ্জাল আর ধলাধার রেঞ্জের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। যত উপরে ওঠা যায় দৃশ্য ততই সুন্দর হয়ে ওঠে। বিজলি মহাদেব মন্দিরের উচ্চতা প্রায় 8000 ফুট। কুলু থেকে সকালের দিকে কয়েকটি বাসও এখানে আসে। আপনারা যদি মনে করেন তাহলে মানালি থেকে বিজলি মহাদেব বাসে করে এসেও ঘুরে দেখে নিতে পারেন। মানালি থেকে সরাসরি বাস না পেলেও কুলু থেকে আপনারা বাস পেয়ে যাবেন। सब स्कूलेर बाচ্চা এখানে। आप लोग यही के हैं? यही के हो? कहाँ से हो? हाँ, अच्छा चंडीगढ़। चंडीगढ़ से? नहीं, कहाँ से हो? डिग्याल से। डिग्याल डिग्याल से। नहीं, चिंजारी साइड है। हाँ हाँ हाँ। डिग्याल डिग्याल से डिग्याल। सब स्कूल থেকে এসেছে। প্রতি 12 বছরে এখানে ভয়ঙ্কর বাজ পড়ে আর তার ফলে দেবাদিদেব মহাদেবের বিগ্রহটি খণ্ডিত হয়ে যায়। এরপর মাখন ও বিভিন্ন রকম শস্য দিয়ে সেই বিগ্রহটিকে শিবলিঙ্গের রূপ দেওয়া হয়। যে পুরোহিত সম্প্রদায় এই মন্দিরের দায়িত্বে আছেন কেবল তারাই এই কাজ করতে পারেন। পুরাণ অনুযায়ী কুলান্তক নামে এক দৈত্য এখানে ছিল, যে বিয়াস নদীর জলকে আটকে এখানে মহাপ্রলয়ের সৃষ্টির চেষ্টা করে। ভগবান শিব তাকে বধ করে পাহাড় বানিয়ে দেয়, যেখানে এই বর্তমান মন্দিরটি আছে। ভগবান শিবই ইন্দ্রদেবকে আদেশ দেন যে প্রতি 12 বছরে দৈত্যের শরীরে বজ্রপাত করতে। এই জন্যই এখানে প্রতি 12 বছরে বজ্রপাত হয়। কিন্তু সেই বজ্রপাতের এতই তীব্রতা থাকে
যে সাধারণ মানুষের পক্ষে তাকে সহ্য করা অসম্ভব। আর সেই কারণেই মহাদেব সেই বজ্রপাত নিজের ওপর নিয়ে নেন। কাঠকুনি স্থাপত্য শৈলীতে এই মন্দির নির্মাণ করা হয়েছে। 60 ফুটের একটি দেওদার গাছের গুড়ি এখানে আছে, যার ওপর সেই বজ্রপাত হয়। দেওদার ও পাইনের জঙ্গল এখানে দেখা যায়। অ্যাপ্রিকট, খোবানি, পালমের মতো বিভিন্ন সুন্দর গাছ এখানে দেখা যায়। শীতের সময় প্রচুর বরফ, ফলের মরশুমে ফল, আর ফুলের মরশুমে রং বাহারি ফুলের সমাহার। ভুন্তার উপত্যকা, ভুন্তার বিমানবন্দর, কুলু, মানালি ও গোরসা উপত্যকার সাথে পার্বতী নদীর যে রূপ এখানে ধরা দেয়, সেটি প্রতিটি পর্যটকের মন জয় করে নেবার ক্ষমতা রাখে। আমার দেখা হিমাচলের সেরা 3টি জায়গার মধ্যে এই স্থানটিকে রাখছি। তবে মনে রাখবেন, কুলু থেকে এই জায়গাটির দূরত্ব আসা ও যাওয়া নিয়ে প্রায় 40 কিলোমিটার হওয়ার জন্য আমাদের অতিরিক্ত 2500 টাকা খরচ হয়েছিল। এই জায়গাটি প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। বিজলি মহাদেব থেকে মানালি পৌঁছাতে সেদিন আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। মানালিতে এই হোটেলটায় আমি আছি, এইটায়। এই একটা আয়না, বসার জন্য সোফা, টিভি তো লাগবে না, সময় পাওয়া যায় না। এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে। বিছানাটায় 3 জন শোয়া যাবে ভালোভাবে। এখানে জামা কাপড় রাখা যাবে। একটা এক্সট্রা কম্বল আছে। এই হচ্ছে ওয়াশরুম। খুব পরিষ্কার, খুব পরিষ্কার। হ্যান্ড ওয়াশ সবকিছু আছে। আয়না, পরিষ্কার, খুব পরিষ্কার। হোটেলটার নাম হচ্ছে হোটেল সাবা ইন মানালি। এটা এখান থেকে না, মানে একটু বেরোলেই, এই সোজা গেলেই হচ্ছে মল রোড। মল রোড 1 মিনিট। এখানে বেশ ভালো ভালো হোটেল আছে। তবে মল রোড সংলগ্ন যে হোটেলগুলো আছে সেগুলো একটু দাম একটু বেশি। খুব ভালো একটু দামি হোটেল না নিলে আবার পরিষেবাটাও ঠিকঠাক দেয় না, যেহেতু এদের চাহিদা খুব বেশি লাগোয়া বাস স্ট্যান্ড। সেই জন্য এই হোটেলটার ট্যারিফ হচ্ছে মানে যে রুমটায় আমি আছি, অফ সিজনে 2 থেকে 2500 টাকার মতন পড়ে। সিজনে ডবল। সিজন মানে ওই গরমের ছুটি, দুর্গা পুজো, তারপরে বড়দিনের ছুটি, বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওই যখন বরফ পড়ে ওই সময়টা, তখন ডবল রেট হয়ে যাবে। তা আপনারা যদি বুকিং করেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সবকিছু ভালোভাবে জানবেন। আর আমি তো এখানে আছি, কোনো রকম অসুবিধা যদি হয় তাহলে আমি আপনাদের জানাবো। এখনো পর্যন্ত যতগুলো আমি হোটেলে ছিলাম, যেখান থেকে বুকিং করেছি, কোনো রকম অসুবিধা কিন্তু হয়নি। সুপ্রভাত। হিমাচল প্রদেশ ভ্রমণের আজ 5ম দিন। মানালিতে আজ সুন্দর ঝকঝকে আবহাওয়া। এই জায়গাটির উচ্চতা 6700 ফুটের মতো। 3টি দিনে আমরা মানালির আশেপাশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখব। এখানে চারপাশে ভ্রমণের জন্য সব রকম সুবিধাই আপনারা পাবেন। আর কম খরচে HPTDCর ডিলাক্স বাসেরও সুবিধা আপনারা নিয়ে নিতে পারেন। HPTDCর প্যাকেজ বুকিং করার জন্য আপনাকে মানালি মল রোডে তাদের অফিসে আসতে হবে। এনাদের সাথে প্যাকেজে মানালি থেকে রোথাং পাস, অটল টানেল হয়ে সোলাং ভ্যালির ট্যুরের খরচ একজনের 600 টাকা পড়বে। তবে অনেক সময় অতিরিক্ত বরফের জন্য যদি কিছুটা রাস্তা বন্ধ থাকে, তাহলে জনপ্রতি প্যাকেজের খরচও কমে যাবে। আচ্ছা, আমি দেখুন দাঁড়িয়ে আছি হিমাচল ট্যুরিজমের অফিসের ঠিক সামনেটায়। এখান থেকে হিমাচল ট্যুরিজমের যে বাসগুলো হয় সেগুলো ছাড়ে। রেট অনেক কম, খুব বেশি রেট নয়। ওখানে আপনারা এখান থেকে পার হেড যে প্যাকেজ সেটা নিতে পারেন। এই দেখুন এখানে দিয়ে দিয়েছে মানালি থেকে কোথায় কোথায় ডেলি ট্যুর হয়, সমস্ত জায়গার এখানে দেওয়া আছে। রোথাং পাস এখনো খোলেনি। রোথাং পাস আরো 1 মাস পর খুলবে। ওই ধরুন এপ্রিলের মাঝামাঝি থেকে রোথাং পাস খুলে যায়। তা আপনারা যখন আসবেন, এসে এখানে এই ওনাদের অফিস আছে, এসে বুকিং করবেন। আর যখন সিজন হয় সেই সময়টা অনেকটা চাহিদা থাকে, তাই একটু সকাল সকাল এসে, ধরুন বিকালের দিকে এসে গেলেন, তো এসে এখানে বুকিং করে নিলেন, তাহলে পরের দিন আপনারা সেইটাই গাড়ি করে চলে যেতে পারবেন। বাসে করে নিয়ে যায়। এই হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারটায় আপনারা এসে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি, অটল বিহারী বাজপেয়ী
ওনার যে মূর্তি আছে তারই পাশে। এছাড়া এই চত্বরটায়, এই পুরো চত্বরটাতে অনেক ট্যুর অফিস পাবেন, যেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন গাড়ি। আমি মানালিতে সকালবেলা গিয়েছিলাম, এক দাদা ভাইয়ের সাথে দেখা হলো, উনি আমার ভিডিও দেখেন। আপনার নামটা? আমার নাম শিবাজি মৈত্র। শিবাজি বাবু, উনি কোচবিহারে থাকে। কোচবিহার তো আমার বড় প্রিয়। ওনার সাথে দেখা হলো না, লম্বা ট্যুর করেছেন, মানে সিমলা হয়ে, কাসোল হয়ে, মণিকরণ হয়ে, এখানে এসে আবার এখন ধর্মশালা হয়ে আবার বৃন্দাবনের ট্যুর আছে। খুব ভালো লাগে আপনার tour। উনি নিয়মিত আমার ভিডিও দেখেন। উনি বলছিলেন যে উনি আমার তখনের ভিডিও দেখেন যখন আমার দাড়ি ছিল না, তখন থেকে। আমি আপনাকে চিনতেই পারছিলাম না, আমি গেলে দেখলাম হ্যাঁ আপনাকে। হ্যাঁ, উনি আসলে আমি ভিডিও করছিলাম, উনি আমায় কোনো ডিস্টার্ব করেনি, অনেক সময় দেখছিলেন, দেখে বুঝতে তারপর ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, শিবাজি বাবু টাটা। নিশ্চয়ই। হ্যাঁ, এইরকম যখন মানে মানুষের সাথে দেখা হয়ে যায়, তারা নিজেরা, উনি মল থেকে, আমি তাড়াহুড়ো করছি, আমি গাড়ি আছে, আমি চলে আসছিলাম, তা উনি ছুটে ছুটে এলেন। কি যে ভালো লাগে না, মানে কত পয়সা কত হবে না হবে সেটা নয়, এইগুলো একটা বড় মনে হয় কি যে একটা অ্যাচিভমেন্ট। আপনাদের আশীর্বাদে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হলো। তবে কি লক্ষ্যটা কোনো সময় 1 লক্ষ 2 লক্ষ এটা নয়, লক্ষ্যটা সবসময় আপনাদের উপকার করা, যাতে সব রকম মানুষ ঘুরতে পারে, একটু এসে এদিক ওদিক, যেমনই মানুষ হোক, তার যতটাই বাজেট হোক, সে যেন ঘুরতে পারে, এটাই সবসময় লক্ষ্য। ভালো থাকুন আপনারা, ঈশ্বর আপনাদের সমস্ত আশা পূরণ করুক। ভালো থাকবেন। এইটা পুরো সোলাং, অটল টানেল আর 11.5 কিলোমিটার। এই যে এই রোপওয়েটা করে নিয়ে যায়, তারপরে উপর থেকে প্যারাগ্লাইডিং করায়। এই যে রোপওয়ে একদম উপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে প্যারাগ্লাইডিং হবে। বরফ দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর এই দিকটাতে তো ওরে ভাই রে ভাই, উফ, কনকনে হাওয়া, একটা কনকনে। মানালি থেকে সোলাং ভ্যালির দূরত্ব 13 কিলোমিটার আর অটল টানেলের দূরত্ব 24 কিলোমিটার। সেখান থেকে আজ আমরা শিশু যাচ্ছি। অটল টানেল থেকে আরো 5 কিলোমিটার গেলে শিশু চলে আসবে। মানালি থেকে রোথাং পাসের দূরত্ব 51 কিলোমিটার। তবে রোথাং পাস এপ্রিল মাসের মাঝামাঝির পর খোলা হয়। আমরা গাড়ি রিজার্ভ করে সোলাং ভ্যালি, অটল টানেল ও শিশুর ভ্রমণটি করছি। সিমলা থেকেই এই গাড়িটি আমাদের সাথে আছে। আমরা যেখান থেকে হোটেল ও গাড়ি বুকিং করেছি তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভালোভাবে সবকিছু জেনে বুকিং করে নিতে পারেন। তবে মাথায় রাখবেন, ভ্রমণের খরচ আপনি কোন সিজনে আসছেন, কেমন গাড়ি নিচ্ছেন, কেমন হোটেল নিচ্ছেন, কতজন আসছেন, এইরকম নানান জিনিসের উপর নির্ভর করে। আপনারা এখানে এসেও একটি গাড়ি বুকিং করে নিতে পারেন। যদি এখানে এসে গাড়ি বুকিং করেন তাহলে সারা দিনের এই ট্যুরটির জন্য আপনাদের খরচ পড়বে 5 থেকে 5,500 টাকা। অনেক সময় অতিরিক্ত বরফ থাকার জন্য সোলাং ভ্যালির পর আর এই গাড়িগুলিকে অ্যালাউ করা হয় না, তখন জিপসি বা জিমনি করে আপনাদেরকে অটল টানেল পর্যন্ত আসতে হবে। সেক্ষেত্রে সোলাং থেকে অটল টানেল পর্যন্ত আসার জন্য প্রতিটি পর্যটকের 1 থেকে 1,500 টাকার মতন খরচ হয়। মার্চ ও এপ্রিল মাস বেশিরভাগ সময়ই আবহাওয়া ভালো থাকে এবং এই এলাকায় যথেষ্ট বরফও দেখা যায়। পীর পাঞ্জাল পর্বতমালার 10,000 ফুট উচ্চতায় অটল টানেল নির্মাণ করা হয়েছে। এর উদ্বোধন করা হয় 2020 সালে। মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই টানেলের নামকরণ করা হয়েছে। তিনি 2000 সালে এই টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। এর দৈর্ঘ্য 9.02 কিলোমিটার, চওড়ায় 33 ফুট। এই টানেল নির্মাণের ফলে সারা বছর এই পথ দিয়ে যাতায়াত করা যায়। 10,000 ফুট উচ্চতায় এটি পৃথিবীর দীর্ঘতম টানেল। এই টানেলের অর্ধেকটি পড়ে কুলুর মধ্যে আর বাদবাকি অর্ধেকটি পড়ে লাহুল ও স্পিতির মধ্যে। এই দিকটা দেখুন,
আর সবাই ওই দিকেরই যারা থাকেন ওনাদের সবাই সেখানে একসাথে ছবি তুলছে। মানে এক ঝলকে আমি সব ভুলে গেছি, আমার মাথায় আর কোনো কিছু নেই, এখন শুধু প্রকৃতি। লাহুল স্পিতি জেলার শিশু খোয়ালিং নামেও পরিচিত। এর উচ্চতা 10,235 ফুট। হিমাচলে সর্বত্রই খাবার আপনারা পেয়ে যাবেন একদম ঘরোয়া বাঙালি খাবার না হলেও ভাত, ডাল, সবজি, রুটি, ম্যাগির মতন খাবার সব জায়গাতেই পাবেন। একটি তিব্বতীয় দোকান থেকে সেদিন থেনথুক, টিগমোসাপটা আর সিডু আমরা খেয়েছিলাম। স্বাদ বেশ ভালো আর দামটাও ঠিকঠাক ছিল। শ্বাসকষ্টের সমস্যা এখানে না হলেও বেশ ভালো ঠান্ডা এখানে আছে, সেই কারণে পর্যাপ্ত শীতের পোশাক সঙ্গে রাখতে ভুলবেন না। চেষ্টা করবেন সকাল সকাল এখানে চলে আসতে, না হলে গাড়ির লম্বা লাইন কিন্তু এখানে পড়ে। এই রে ঘুরে গেলাম। ওরে কি মানালি ফিরে এসে সেদিন আমরা মল রোডের কাছে সুন্দর একটি মনাস্ট্রি দেখতে গিয়েছিলাম, যার নাম হিমালয়ান নিংমাপা বুদ্ধিস্ট টেম্পল। এর পাশেই খুব সুন্দর একটি কেনাকাটার বাজার আছে যার নাম টিবেটিয়ান মার্কেট। মনাস্ট্রির পিছন দিকে বেশ কয়েকটি সুন্দর বাঙালি খাবারের দোকানও আপনারা পাবেন। যে কোনো দোকান থেকেই আপনারা খেয়ে নিতে পারেন, স্বাদ ও দাম দুটোই ঠিকঠাক। এই ওল্ড মানালি। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম মানালির আশেপাশের বিভিন্ন দ্রষ্টব্যগুলি ঘুরে দেখার জন্য। আজকে মানালিতে আমার সব থেকে পছন্দের জায়গাটি আপনাদেরকে দেখাবো। এই আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া না করলেও চলবে, রাস্তা সামান্য। সবার প্রথমে মল রোড থেকে একটি অটো ভাড়া করে চলে আসুন পুরনো মানালির ক্লাব হাউসে। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর এপারে। এই যে মানালসু নদীর ওপরে ব্রিজটি আছে, এর ডান দিকে ক্লাব হাউস, আর এই নদীর ওপরেই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। ভিতরে কেনাকাটার দোকান, রেস্টুরেন্ট, বার ও নানা রকমের খেলার ব্যবস্থা আছে। নদীর এপারে আছে হিড়িম্বা দেবীর মন্দির ও তাদের পুত্র ঘটোৎকচের মন্দির। সারা এপ্রিল মাস ধরে এখানে সংস্কারের কাজ চলবে। মন্দিরে প্রবেশ পর্যটকদের জন্য এখন বন্ধ রয়েছে। নদী পার করে সামনের দিকে মাত্র 1 কিলোমিটার হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় ঋষি মনুর মন্দিরে। তবে যেহেতু চড়াই রাস্তা, তাই আপনারা একটা অটোও করে নিতে পারেন। এই মন্দিরে আসা যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে 400 টাকা। মহাপ্রলয়ের পর ঋষি মনু পুনরায় মনুষ্য জীবন সৃষ্টির প্রক্রিয়া এইখান থেকেই শুরু করেছিলেন। মনু মন্দির থেকে আমরা চললাম বশিষ্ঠ গ্রামের উদ্দেশ্যে বশিষ্ঠ মুনির মন্দির দেখতে। এখানেও অটোতে চলে আসতে পারেন, দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। 3টি অপূর্ব মন্দির আর একটি উষ্ণ প্রসবন এখানে আছে। বশিষ্ঠ মুনি, ভগবান শিব, শ্রী রামচন্দ্র আর সপ্ত ঋষিদের উৎসর্গ করে এই মন্দিরগুলির নির্মাণ করা হয়েছে।
আমি বশিষ্ঠ মন্দিরে দাঁড়িয়ে আছি, দেখুন কাদের সাথে দেখা হয়েছে। এনারা উল্টোডাঙায় থাকে, আমার ভিডিও দেখেন বলছে, আমি ওনাদের খেয়াল করিনি, আমি ভিডিও করছিলাম তো ওনারা এলেন, আমার সাথে পরিচয় করলেন, খুব ভালো। আপনার নামটা বলুন, কোথা থেকে এসেছেন? আমার নাম সুদীপ। সুদীপ। সুপর্ণা। সুপর্ণা। আমরা এসেছি উল্টোডাঙ্গা থেকে। উল্টোডাঙা থেকে। আমি মানালিতে এসে আমি ইনফ্যাক্ট মানালি আসার আগে দাদার ভিডিও দেখেই ইনফরমেশন নিয়ে এসেছি যে কোথায় কোথায় ঘুরতে যাব। তো বশিষ্ঠ টেম্পলে তার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো। চাই দাদার আরো বেশি করে ভিডিও দিক, আরো নিয়মিত করে ভিডিও দিক, আরো সাবস্ক্রাইবার বাড়ুক, আরো 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 বেশি বেশি ইনফরমেশন আমরা যেন পাই। আমার এই একটা ব্যাপার কি যে আমি একটু কম ভিডিও দিই, কিন্তু চেষ্টা করি যে একটু ভালো করে ভিডিও দেওয়ার। এইগুলো না একটা অন্যরকম পাওনা, মানে এরকম দেখা হয়ে যাওয়া, তাদের সাথে আলাপ। আর দাদার ভিডিও দেখে এত ভালো লাগে, ইনফরমেশন মানে একটু বোর হবো না। আর আমি তো রিপিটও দেখি, দাদাকে বলছিলাম আমি রিপিটও দেখি, নোট করে রাখি অনেক সময় এই জায়গাগুলো যেতে হবে, তো খুব ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, টাটা টাটা। বশিষ্ঠ মুনির মন্দিরের পাশ দিয়ে গ্রামের আপেল বাগান আর দেওদারের জঙ্গলের মধ্যে দিয়ে 3 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাওয়া যায় যোগিনী জলপ্রপাতে। মানালিতে দারুণ সুন্দর এতগুলি জায়গা থাকলেও এই জায়গাটি আমার সব থেকে পছন্দের। বিয়াস নদীর সাথে রোতাঙের পাহাড় আর রঙিন গ্রাম, এ মনে হয় ছবির থেকেও বেশি সুন্দর। প্রথম ধাপে খুব সহজে আসা গেলেও ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে ভালোই চড়াই করে উঠতে হবে। আসা ও যাওয়া নিয়ে ঘন্টা 4 সময় আপনাদের লাগবে। আমরা বিস্কুট কিনে এনেছিলাম 2 প্যাকেট। তো এই যাত্রাপথে এদের সাথে দেখা হয়, সেই জন্য আমরা। এই প্লাস্টিকটা ফেলে গেলি, ব্যাগে রাখ। এই যাত্রাপথে অনেক এরকম বন্ধুদের সাথে দেখা হয়, এত সুন্দর সুন্দর দেখতে এদের। আমি গতবার এসেছিলাম, তো সেই সময়টায় বিস্কুট ছিল না, আর খুব ভোরে এসেছিলাম সকাল সকাল। তারপরে একটা দোকান থেকে কিনেছিলাম আবার। তো এরা পুরোটা নিয়ে যায় আপনাকে ট্রেন করে, যে কতটা কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোনখানে যেতে হবে, তারপর পুরোটা নিয়ে গিয়ে দেখিয়ে তারপরে আবার ছেড়ে দেবে আপনাকে। আবার একটা টিম ধরে নেবে। চড়াই আছে, তবে কি এই প্রকৃতিটার জন্য কষ্টটা অতটা হচ্ছে না। আমরা এই যে জায়গাটা আছে, এইটা এর উপরের যে পার্টটা, সেইখানটা আমরা যাব। এটা হচ্ছে 2য় ধাপ। 3য় ধাপে সবাই বসেছিল, মানে যতজন উঠতে পারেনি। আমরা এইটার উপরে যেটা ওই যে ছোট, ওইখানটায় যাব। একদম নমস্তে। হিমাচল ভ্রমণের আজ 7ম দিন। এই কয়েকদিনে হিমাচল আমাদেরকে সব দিয়েছে, পাহাড়, নদী, ঝর্ণা, স্থাপত্যশৈলী সবই প্রায় কিছু কিছু আমরা দেখেছি। আজ তাই ভ্রমণের শেষ বেলায় রেখেছি এমন একটি জায়গাকে যাকে নির্দ্বিধায় শান্তি বলা যেতে পারে। পর্যটকের ভিড় এখানে খুব কম, আর এখানে ঝুলন্ত ডোম টেন্ট ও ইগলুর দেখা মেলে। মানালি থেকে সেথান হয়ে 19 কিলোমিটার পথ চলে আজ আমরা যাচ্ছি
হামতা পাস। এই হামতা পাসের উচ্চতা 14,000 ফুটের মতো। গ্রামীণ পাহাড়ের রাস্তা হওয়ার কারণে রাস্তার হাল খুব একটা ভালো নয়, আর খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি জিগজ্যাগ বাঁক হয়ে তারপর আমাদেরকে পৌঁছাতে হবে হামতা পাসে। এই কারণে অনেক সময় জিপসি, জিমনি এমন গাড়িতে করে যেতে হয়। রাস্তা এখন মেরামতির কাজ চলছে। আমরা আমাদের গাড়িতেই রওনা হলাম হামতা পাসের উদ্দেশ্যে। সিজন অনুযায়ী 3.5 থেকে 5,000 টাকা আপনাদের এই জায়গাটি ভ্রমণের জন্য খরচ হতে পারে। এই হামতা পাসে 3 দিনের একটি অপূর্ব সুন্দর ট্রেকও করানো হয়। কুলুর এই বিয়াস উপত্যকা থেকে ট্রেক করে লাহুল উপত্যকায় নিয়ে যাওয়া হয়। জোবরা নদী থেকে এই ট্রেকটি শুরু করা হয়। লাহুল স্পিতির যারা পশুপালক আছেন তারা এই রাস্তা ব্যবহার করে যাতায়াতের জন্য। আমরা এই অপূর্ব উপত্যকায় এসে মোহিত হয়ে গিয়েছিলাম। নদী, বরফ, দেওদারের জঙ্গল, বুগিয়াল, পাহাড়ের গা দিয়ে নেমে আসা একের পর এক ঝর্ণা, এই সব নিয়ে হামতা পাসকে হিমাচলের স্বর্গও বলা যেতে পারে। যে কোনো বয়সী পর্যটক হামতা পাসের চারপাশটি ধীরে সুস্থে ঘুরে দেখতে পারেন। খাবার ও শীতের পোশাক ভাড়ার দোকান এখানে সঠিক মূল্যে আপনারা পেয়ে যাবেন। দারুণ দারুণ। শেষ দিনে মানালি থেকে কালকা ফেরার সময় আমরা রেখেছিলাম রাফটিং। আপনারা চাইলে দবি থেকে প্যারাগ্লাইডিংও করে নিতে পারেন। র্যাফটিংয়ের খরচ একটি নৌকার জন্য 6,000 টাকা, আর প্যারাগ্লাইডিংয়ের জন্য একজনের 3,500 টাকার মতন খরচ পড়বে। মানালি থেকে কালকার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। 8 ঘন্টার মতো সময় লাগতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।